রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্নতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামান্তা। দর্শক, আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন আমাদের দেশের জন্য, কারণ যে রায়ের জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম, শেখ হাসিনা সহ আরও ৩ জন আসামির যে বিচারের রায়, সেটির কার্যক্রম কিন্তু আজ দুপুর 12:30টার দিকে শুরু হয়েছিল এবং সেই রায় ইতিমধ্যে জনগণের কাছে পৌঁছে গিয়েছে। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং রাজসাক্ষী হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। এই রায়টির জন্য আসলে যারা জনগণেরা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিল, এতদিন ধরে বিচারের প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছিল সকল মানুষ, বাংলাদেশের সর্বস্তরের মানুষ, এবং এই রায়ের মধ্য দিয়ে কিন্তু জুলাইয়ের যে গণহত্যা সেটির বিচার কার্যক্রম আজ থেকে শুরু হলো রায়ের মাধ্যমে, প্রথম রায়টি ঘোষণার মাধ্যমে। এখন আমরা আসলে জানতে চাই যে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কেমন প্রতিক্রিয়া সাধারণ জনগণের। আমাদের সাথে আজ 4 জন অতিথি উপস্থিত আছেন আমাদের আজকের রাউন্ড টেবিলের আয়োজনে। পরিচয় করাবো তাদের সাথে। আছেন আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক, চেয়ারম্যান ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন এহসান মাহমুদ, নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের সময়। আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, এনসিপি, এবং আছেন নাজমুল হাসান, সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আব্দুল্লাহ আল মামুনের কাছে শুরুতে যাব। যে দিনটির জন্য আসলে আমরা সকলে অপেক্ষা করছিলাম, সেই রায় আমরা শুনতে পেয়েছি আজ, এবং রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কেমন প্রতিক্রিয়া জনগণের কাছ থেকে আমরা দেখতে পাবো, এবং আপনার এখন অনুভূতিটা কেমন বা আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই। প্রথমত আমরা এটা সবাই খুব আকাঙ্ক্ষা আমাদের একটা ছিল যে এই রায়টার একটা চূড়ান্ত পরিণতি হবে বা এই বিচার প্রক্রিয়াটার। এবং আরো একটু ব্রডলি বললে আপনি দেখেন যে শুধু যারা এই আন্দোলনে আমরা ছিলাম বা গোটা জাতি 3টি ম্যান্ডেট নির্ধারণ করেছিলাম আমরা এই সরকারের জন্য, তার একটা ডিসচার্জ হলো আজকে, এবং আমাদের জাতির ইতিহাসে এটা অন্যতম দিন হিসেবে এটা লিখিত থাকবে। প্রথমত আমি মনে করি যে পরিবারগুলো তাদের আত্মীয় স্বজন হারিয়েছে, তাদের নিকট জনকে হারিয়েছে, বা যারা আজকে হাসপাতালের বেডে এখনও কাতরাচ্ছে, যারা চোখ হারিয়েছে, আহত হয়েছে, তাদের জন্য বিশেষত এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এবং তাদের যে বিচার পাওয়া দরকার, যার কাছ থেকে সেই কোর্ট যার বিচারটা করা দরকার ছিল, সর্বোচ্চ যে ব্যক্তির কথা আমরা বলছি যে ফ্যাসিজমের নেতৃত্ব দিয়েছিল, গোটা শাসন ব্যবস্থাকে একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার দিকে নিয়ে গিয়েছিল, তার মৃত্যুদণ্ড হয়েছে। এটি প্রথম বিষয়। দ্বিতীয় হচ্ছে যেটা একটু আগে বললাম, যে সরকারের দিক থেকেও বা আমাদের জন আকাঙ্ক্ষা ছিল যে এই যে ফ্যাসিজমের উত্থান, বাংলাদেশে একটা দীর্ঘ সময় গণতন্ত্রহীনতা, সুশাসনের সাংস্কৃতিকহীনতা, মানবাধিকার লঙ্ঘন, আয়না ঘর সহ নানান সেক্টরে দুর্নীতি, সে জায়গাটায় জাতির একটা আকাঙ্ক্ষা ছিল যে এই রায়টা জাতির আকাঙ্ক্ষা পূরণ করে। আমি মনে করি যে সেটি পূরণ হয়েছে। এর আগেও একটি জিনিস হয়তো বা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, আমি আশা করি যে আপনি পরবর্তীতে আমরা কথা বলতে পারবো, বাট সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে কিন্তু এই রায়টা চূড়ান্ত পরিণতি দিয়ে গেছে। তৃতীয় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা এর আগে বাংলাদেশের স্বৈরাচার দেখেছি, স্বল্প সময়ে জেল খেটে আবার পুনর্বাসন দেখেছি। আমরা আশা করব যে এই রায় থেকে আমাদের ভবিষ্যতে যারা রাজনীতি করবেন বা বর্তমানে যারা রাজনীতিবিদরা আছেন বা তরুণ যারা রাজনীতিবিদরা আছেন, তারা শেখার চেষ্টা করবেন যে জনগণই আসলে সকল ক্ষমতার উৎস। তাদের কণ্ঠ রোধ করে, প্রশাসনকে ব্যবহার করে, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে শত শত মানুষকে গুম খুন করে আসলে টিকে থাকা যায় না। এর চূড়ান্ত পরিণতি হচ্ছে মৃত্যুদণ্ড। তার একটা দারুণ উদাহরণ সৃষ্টি হলো। চতুর্থ আরেকটি বিষয় ইম্পর্টেন্ট, আমাদের সাবকন্টিনেন্টে আমাদের ভারত ছাড়া অন্যান্য দেশগুলো আসলে আমরা ধুঁকছি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের দিকে, সুশাসনের দিকে, মানবাধিকার অর্জনের দিকে, সব দেশগুলো ভুগছে। এইটা আমার মনে হয় এই রায়টা অন্যান্য দেশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, পার্টিকুলারলি রাজনীতিবিদদের জন্য। আব্দুল্লাহ, আপনার কাছে আবারও শুনবো আমরা এহসান মাহমুদের কাছে শুনি। আসলে আমাদের আজকে 4 জন অতিথি আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন, আপনারাও সেই সময় অনেক কিছু ফেস করেছেন। আপনার এখন কেমন লাগছে, এখন প্রতিক্রিয়াটা কেমন? আচ্ছা, প্রথম প্রতিক্রিয়া হচ্ছে যে জুলাইয়ের যেই নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচারের প্রথম রায়টি আমরা পেলাম। রায়ের ঘোষণার মধ্য দিয়ে বিচার নিশ্চিত হলো, একটা প্রক্রিয়া বিচার নিশ্চিত হলো। এবং পাশাপাশি এখন স্বাভাবিকভাবে আরেকটি প্রশ্ন দেখা দিয়েছে যে বিচারটি কীভাবে রায় কার্যকর করা হবে। তো এখন রায় কার্যকর করার যেই প্রক্রিয়া, এবং তারপর আরেকটা প্রশ্ন আসতে পারে যে বিচার প্রক্রিয়াটি কেমন হয়েছিল। তো একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার যেটা অবজারভেশন, এই দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং জেরা, প্রশ্নোত্তর পর্ব, নানা রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়াটি একেবারেই স্বচ্ছ, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়েছে। এবং সেক্ষেত্রে বলা যায় যে বিচারের প্রক্রিয়া নিয়ে কোনো
প্রশ্ন তোলার কোনো আসলে সুযোগ নেই। তো সেক্ষেত্রে এই বিচার নিয়ে ভবিষ্যতেও কোনো বাংলাদেশের আইনে কিংবা অন্য কোনো আইনেও প্রশ্ন তোলা যাবে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে এটা একটা বড় অগ্রগতি যে, এবং একটা বার্তা যেটা মামুন ভাই বলছিলেন যে বাংলাদেশের জনগণের কাছে এবং সারা বিশ্বের, আমি বলবো যে শুধুমাত্র এই উপমহাদেশ নয়, শাসকদের প্রতি এক ধরনের একটা, যারা স্বৈরাচার যারা হয়ে উঠেন, যারা কর্তৃত্ববাদী শাসক, ভবিষ্যতের কর্তৃত্ববাদী শাসক যদি হয়ে উঠতে চান, তাদের প্রতিও একটা বার্তা যে আর কেউ ভবিষ্যতেও স্বৈরাচার হয়ে উঠবেন না আজকের এই রায়ের মধ্য দিয়ে। এবং এই রায়ের মধ্য দিয়ে শুধু যে জুলাইয়ের নারকীয় হত্যাকাণ্ড তা নয়, গত ১.৫ দশকের বাংলাদেশের ভোটারহীনতা, গণতন্ত্র হত্যা করা থেকে শুরু করে নাগরিক অধিকার খর্ব করা এবং একটা ফ্যাসিবাদী ব্যবস্থা যে এখানে কায়েম করা হয়েছিল, একটি দলের ব্যানারে একটি দল, একটি গোষ্ঠীকে বিশেষ ব্যক্তি পূজার জায়গা পর্যায়ে গিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেই জায়গাও এটি একটি বড় বার্তা। তো সেই জায়গায় এখন শুধু আমি আশা করব যে এই বিচারের মধ্য দিয়ে শুধুমাত্র এই ৩ জনের বিচার নয়, আমরা দেখেছি যে এখন আওয়ামী লীগ যেই নারকীয় হত্যাকাণ্ড করেছে সেটা তো শুধু কোনো ব্যক্তিগতভাবে কেউ করেনি। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই রায় কার্যকর করা এবং দলগতভাবে আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়া, এবং সেই দাবিটি এখন সামনে জনগণ এবং নাগরিক সমাজের পক্ষ থেকে, এবং জুলাইয়ে যারা আহত ছিল, যারা জীবন দিয়েছে তাদের পরিবার থেকে শুরু করে, এবং এটা আসলে আইনেরও দাবি। আমি এটা দাবি করতে চাই যে দলগতভাবে এখন আওয়ামী লীগের বিচার করতে হবে, যাতে আওয়ামী লীগের নাম ব্যবহার করে আর যাতে কেউ রাজনীতি না করতে পারে। বাংলাদেশের এই যে গণতান্ত্রিক অভিযাত্রা, এই যে ফ্যাসিবাদকে হটিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে যাত্রা, এই যাত্রা আসলে অব্যাহত থাকুক। আমরা জয়নুল আবেদিন শিশিরের কাছ থেকে শুনি, কি বলবেন, প্রতিক্রিয়া কেমন? আসলে আজকের এই রায় শুনে আমাদের সকলে আলহামদুলিল্লাহ পড়লাম আমরা সবাই, এবং আমরা মনে করি আমাদের শহীদের যে আত্মা আজ কিছুটা হলো আজকে তারা একটু শান্তি পাবে, এবং আমাদের যে জীবন্ত শহীদ আহত পঙ্গু তাদের জন্য এটা বিরাট একটি সান্ত্বনা। তারপরেও আমরা কিছু জায়গায় তো আমরা এখন রায় কার্যকর নিয়ে, বা আরও যারা এর পিছনে ছিলেন যে শেখ হাসিনাকে ফেসিট হওয়ার জন্য যারা পিছনে ছিলেন, বিশেষ করে শেখ হাসিনা তো তার তো এত সক্ষমতা ছিল না বা কখনো ওই দেশে ফেসিট হওয়ার মতন। এখানে তো মূল সমস্যা ছিল ইন্ডিয়া। আপনার যদি স্মরণ থাকা উচিত ২০১৪ সালে ইলেকশনের পরে নরেন্দ্র মোদী কিন্তু হুঙ্কার দিয়েছিলেন যে শেখ হাসিনা আপনি একা না। এছাড়াও ভারতের যে রাজনীতিবিদ রয়েছে মানে আপনার রাহুল গান্ধী, তারপর হচ্ছে অমিত শাহ, যোগী আদিত্যনাথ, প্রত্যেকে এই বাংলাদেশের যে গণহত্যা এবং বিগত ১৭ বছর গুম খুন এবং ভোটারবিহীন নির্বাচন, বিরোধী দলকে দমন পীড়ন এর সাথে জড়িত। আমরা মনে করি এটা যেটা আন্তর্জাতিক অপরাধ আদালত, এখানে আসলে তাদেরকেও তাদের সম্পৃক্ততা কতটুকু, সম্পৃক্ততা তাদের বিভিন্ন রাজনৈতিক বক্তব্যেই স্পষ্ট হয়েছে। নরেন্দ্র মোদী নিজে স্পষ্ট করেছেন তার এখানে বাংলাদেশের গণতন্ত্রহীনতা এবং গুমখুনের সাথে তার সমর্থন রয়েছে। তাছাড়াও আপনি যদি ১৪ সালের আগে দেখবেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং কিন্তু এখানে এসে এই ভোটারবিহীন একটি ইলেকশন করে দিয়ে গেছে। এছাড়াও ভারতের যে সমস্ত এখানে এজেন্টরা রয়েছে তারা কিন্তু এই গণহত্যার সময় আপনার সক্রিয় ছিলেন। তো আমরা মনে করি এই বিচার শুধু রায় দিলেই হবে না, এই রায় কার্যকর করতে হবে, এবং আওয়ামী লীগের যে শক্তির উৎস, এই এবং শক্তির উৎসর পেছনে যে আরও একটি প্রতিবেশী দেশের রাজনীতিবিদরা জড়িত, তাদের কর্মকর্তারা জড়িত এবং তাদের গোয়েন্দা সংস্থা জড়িত, এগুলো সারা পৃথিবীকে জানিয়ে তাদেরও শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। যেমনইভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সারা পৃথিবীর আদালত তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, রায় দিচ্ছে। আমি মনে করি নরেন্দ্র মোদী সহ সবাইকে অ্যাকাউন্টেবল করা উচিত, একটা ইনভেস্টিগেশনে আসলে যাওয়া উচিত। নাজমুল হাসান কি বলবেন? দেখুন, প্রথমে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে একজন ফেসিস্ট দৈত্য দানব শেখ হাসিনা, যে প্রায় ২০০০ মানুষকে হত্যা করেছে, তাদের একটা রায় হয়েছে, আজকে ফাঁসি রায় এসেছে। আমরা বিশ্বাস করি জুলাই গণঅভ্যুত্থানে আমি নাগরিক যে অভ্যুত্থান হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রের সমন্বয়ক ছিলাম, আমি দেখতে পেয়েছি যে আমার সাথে যে বন্ধুটা, আমার যে সহযোদ্ধা আমার পাশে স্লোগান দিয়েছিল, তার আজকে ২ পা নাই। অনেকেই 2 চোখ হারিয়ে গেছে, তারা আর কখনোই এই পৃথিবী দেখবে না। এবং অনেকে আবু সাঈদ, মুগ্ধ, যাদের পরিবার যারা শহীদ হয়েছে, তাদের পরিবার আর কখনোই তার কলিজার টুকরা সন্তানকে পাবে না। তাদের যে কষ্ট বা আর্তনাদ, আজকে সেই কষ্ট আর্তনাদ কিছুটা হলেও লাঘব হবে। তো আমরা বিশ্বাস করি একই সাথে শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছে, তাকে বাংলাদেশে নিয়ে এসে বিচার মুখোমুখি করা আমাদের বড় একটা চ্যালেঞ্জ। তো অন্যদিকে আমরা দেখতে পেয়েছি সরকারের একটা হাইকোর্টে একটা বেঞ্চ থেকে যারা সরাসরি হত্যার সাথে জড়িত, গুলির সাথে জড়িত, সেই একদিনে একটা বেঞ্চে ৮০০-র অধিক মানুষকে জামিন দিচ্ছে। পাশাপাশি ৪৩,০০০
মানুষকে গ্রেপ্তার করা হলো, 31,000কে জামিন দেওয়া হয়েছে। শেখ হাসিনার সবচেয়ে বেশি যে ফিনান্সিয়ালি হেল্প করতো সেই দিলীপ আগরওয়ালাকে জামিন দেওয়া হয়েছে গোপনে রাতের আধারে। একই সাথে গতকাল শুনতে পেয়েছিলাম ব্যারিস্টার সুমন, তাকেও জামিন দেওয়া হয়েছে। তো একদিকে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা, যারা মার্ডারের সাথে জড়িত, যারা হত্যা করেছে তাদেরকে একের পর এক জামিন দেওয়া, আবার অন্যদিকে আমরা আগুন সন্ত্রাস দেখতে পাচ্ছি। শেখ হাসিনা গত 13ই নভেম্বর যে লকডাউন কর্মসূচি দিয়েছে সেখানে ময়মনসিংহের এক ঘুমন্ত চালককে তাকে ঘুমন্ত এক চালককে হত্যা করা হয়েছে আগুন দিয়ে। এই যে আগুন সন্ত্রাস আবার ফিরে আসা, সেক্ষেত্রে আমি মনে করি একদিকে জামিন প্রক্রিয়া শুরু করা, আবার শেখ হাসিনা আজকে রায়কে দিয়ে দুটো বিষয় সাংঘর্ষিক। আমি মনে করি শেখ হাসিনাকে যেভাবে আজকে রায় দেওয়া হয়েছে তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য এবং ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার যে প্রক্রিয়া আজকে থেকে শুরু করা উচিত। একসাথে যারা জেলে আছে, যারা জেলের বাইরে আছে, তাদেরকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। নাহলে আমরা মূলা ঝুলানোর যে একটা প্রক্রিয়া আমরা দেখতে পাই, যে আজকে দেশে জনগণ কথা বলছে, আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলেছেন, সেখানে অনেকে কিন্তু পা নাই, তারা আরেকজনের সহযোগিতা তারা গিয়েছে, অনেক স্বজন হারা তারা সেখানে গিয়েছে, শহীদ পরিবারে গিয়েছে। আমরা আব্দুল্লাহ আল মামুনের কাছে যাই। এখন এই বিচার প্রক্রিয়াটা ধরে আমরা সামনের দিকে কিভাবে আগাবো, আর এর কারণে আসলে দেশের অবস্থা কি পরিবর্তন হতে পারে? আমি প্রথমে নাজমুল যে কথাটা বললেন এটা গুরুত্বপূর্ণ কথা, যে নামগুলো বললো বা যে প্রক্রিয়ায় কোর্ট থেকে এখন জামিন পাচ্ছে, এখানে তো আসলে কোর্টের দোষ না, দোষটা হচ্ছে যে কেসগুলো দেয়া হয়েছিল বা যেসব পুলিশ এটা তদন্ত করছে, এই জায়গাটাতে কিন্তু একটা বড় ধরনের গলদ রয়ে গেছে। কারণ আইনের শাসন আমরা চাই। সো কোর্ট যে রায় দিচ্ছে বা কোর্ট যে জামিন দিচ্ছে, আমি বিশ্বাস করতে চাই যে কোনো কোনো ক্ষেত্রে আসলে বায়াস জামিন দেয়া হচ্ছে। এবং কারণ আওয়ামী লীগের অনেকেই এখন যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিল কোর্টগুলোতে তারা এখনো আছে। যে জায়গাটায় দুর্বলতা আমাদের, যে আমরা যেমন একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে অরাজকতা দেখছি, সেটা সরকার আসলে আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল। পুলিশ বাহিনীতে এখন রিক্রুটমেন্টের কথা আসছে, কিন্তু রিক্রুটমেন্ট আগে হওয়া উচিত ছিল। বা আমাদের কমিউনিটি পুলিশিং সিস্টেম, সেটাকে ইনস্টিগেট করা দরকার, সেদিকেও যাওয়া যায়নি। তাহলে পুলিশকে আপনি তদন্তে কাজে লাগাতে পারতেন, বা ইন্ডিপেন্ডেন্ট আমাদের যে প্রসিকিউশন বডি তাকে আরো ইন্ডিপেন্ডেন্ট করে আদৌ তদন্তের ভার দেওয়া যেত বা আমাদের সক্ষমতা বাড়ানো যেত। সেটা না হওয়ার কারণে কিন্তু এই জামিনগুলো হচ্ছে, যেটা ওকেও যেমন কষ্ট দেয় আমাকেও কষ্ট দেয়, যারা আমরা এই জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে ছিলাম। দুই নম্বর আরেকটি বিষয় যে সেটি হচ্ছে যে দেখেন, আচরণগত দিক থেকে কিন্তু ফেসিস্ট হয়ে ওঠার যে প্রক্রিয়া আওয়ামী লীগের, সেই আচরণগত দিক থেকে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমরা জানি আওয়ামী লীগের হাতে অর্থ আছে, কিন্তু এই যে মানুষকে পুড়িয়ে মারা বা লকডাউন বা এই যে আজকে বিভিন্ন রকম ইউটিউবে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে, অনলাইনে বক্তব্য দিয়ে আবার দেশকে অশান্ত করা, মানুষকে জিম্মি করা, আমি যেটা বলতে দুইভাবে দেখি। একটা হচ্ছে যে এটা কাম্য নয় আওয়ামী লীগের কাছ থেকে। আর একটা আবেদন রাখতে চাই যারা আওয়ামী লীগের সাপোর্টার আমাকে দেখছেন এই মুহূর্তে, বা যারা নেতাকর্মী আছেন আওয়ামী লীগের, যে আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। যে আর্গুয়েবলি ধরে নিলাম যে 830 বা 1400 মানুষ নিহত হয়েছে, আপনি বিবেককে প্রশ্ন করেন যে কত মানুষ অঙ্গহানি হয়েছে, কত মানুষের দৃষ্টিহানি হয়েছে। এরপরেও কি আবার পুড়িয়ে মানুষ মারবেন? এরপরেও কি আপনি আক্রমণ করবেন রাস্তাঘাটে? এরপরেও কি রোড ব্লক করবেন? এই সম্বিতটা ফিরে না আসলে আওয়ামী লীগ অ্যাজ এ রাজনৈতিক দল বা তাদের যে রাজনৈতিক চরিত্র, যেটা 75-এর প্রথম কলুষিত হয়, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকবে। এবং যতবারই দেশে আওয়ামী লীগ এসছে ততবারই দেশকে, অবশ্যই কোনো উন্নয়ন হয়নি এই কথা আমি বলবো না, দেশে উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের যে কস্ট বা উন্নয়নের যে ব্যয়, সেটা অনেক গুণ বেশি, যেটা আওয়ামী লীগ চরিত্রের মতো। আবার চারিত্রিক পরিশীলতা বা পরিবর্তন বা অনুধাবন, অনুশোচনা খুবই দুঃখজনক ভাবে আমরা সেটা দেখছি না। এবং সেটি তাদের মধ্যে উদয় হোক এই আশা আমরা রাখছি। আপনার কাছে আবার আসার চেষ্টা করব আব্দুল্লাহ আল মামুন। এহসান মাহমুদের কাছে শুনি, এই যে আমাদের তো অনেক আসলে রায় হয়, বিচারের কাজ শুরু হয়, তারপর বিচারটা গিয়ে কবে হয় বা কতটুকু হয়, এই ব্যাপারে আমরা কতটুকু ভরসা রাখতে পারছি এই শেখ হাসিনার বিচারের বিরুদ্ধে ফাঁসিটা কার্যকর হবে কিনা? জি ধন্যবাদ। একটা বিষয় পরিষ্কার যে দেখেন, শেখ হাসিনা সহ আরও মোট তিনজনের রায় হয়েছে। এর মধ্যে এমন একজন, এই রায়টা যে এক ধরনের, আমি যদি বলি সংক্ষুব্ধ নাগরিক হিসেবে যে এই রায়টাও প্রহসনমূলক, তাহলে আদালত আমাকে জানি না আসলে কি করবে, কিন্তু আমি সেটা মনে করি আমি একজন নাগরিক হিসাবে এই সংবিধান আমাকে সেটা বলার অধিকার আমাকে দিয়েছে। সেটা হচ্ছে এই মামলায় যে তিনজন আসামি, তাদের মধ্যে থেকে একজনকে আপনি রাজসাক্ষী করলেন। তো কাকে? চৌধুরী আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। তিনি এবং রাজসাক্ষী করার মধ্য দিয়ে তাকে আমরা দেখলাম যে এক ধরনের ছাড় দেওয়া হলো। তাকে আপনি 5 বছরের কারাদণ্ড রায় আমরা আজকে দেখতে পেলাম। তো এখন এই যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলো, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপনি মৃত্যুদণ্ড দিলেন, আর আইজিপি মামুনকে আপনি 5 বছরের সাজা দিলেন মাত্র। এটা কি শহীদের যেই শহীদ পরিবার কিংবা আহত তাদের প্রতি সদয় আচরণের বরখেলাপ কিনা?
তারপরও আমরা যদি বিচারের তর্কের খাতিরেও আমরা যদি সন্তুষ্ট হতে চাই এই রায়কে নিয়ে, তাহলে আমি মনে করি বাংলাদেশ সরকারের এখন উচিত যেই আইনি যেই প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ এই রায়ের পরে এখন সরকারের পক্ষ থেকে ইন্টারপোলে আবেদন জানানো হবে। আবেদন জানানোর পরে শেখ হাসিনাকে ভারত যদি ফিরিয়ে না দেয়, তাহলে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক কেমন হবে? প্রতিবেশী আমাদের থাকবে, আমাদের প্রতিবেশীর সাথে যেই সম্পর্ক সেটা হবে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। প্রতিবেশীদের সাথে আমাদের নতজানুকেন্দ্রিক কূটনীতি, পররাষ্ট্রনীতি হবে, এটা আমি মনে করি না, এটা হওয়া উচিত না। তাহলে আমাদের ভারতের সাথে যেই সমতার ভিত্তিতে যেই প্রতিবেশী সুলভ যে সম্পর্ক হওয়া উচিত, সেই সম্পর্ক বাংলাদেশ সরকার নিশ্চিত করবে। আমাদের কূটনীতি যার পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছেন সেটা তারা নিশ্চিত করবেন, এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যা যা করণীয় এবং সেটা দৃশ্যমান করবেন। এবং পাশাপাশি বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো ভারত সরকারের প্রতি, ভারতের নাগরিকের প্রতি, আমিও বিশ্বাস করি আমাদের জুলাই আন্দোলনের সময়ে ভারতের যারা গণতন্ত্রকামী, ভারতের যারা নাগরিক জনসাধারণ, তারা ভারতের বিভিন্ন প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের পক্ষে সেখানে মিছিল হয়েছে, সেখানে স্লোগান হয়েছে, সমাবেশ হয়েছে। এখানে ছাত্র হত্যার প্রতিবাদে ভারতীয় শিক্ষার্থীরা সেখানে সমাবেশ করেছে, আমরা সেই সমাবেশের সংবাদ সেখানে প্রকাশ করেছি বাংলাদেশে। সো একইভাবে আমি এখন আওয়ামী লীগকে আমরা এখন যেভাবে দেখছি, যে মামুন ভাই যেটা বলছিলেন যে আওয়ামী লীগের মধ্যে কোনো বোধোদয় হয়নি এবং আবার আসছি আমরা ভারত থেকে আসলে শেখ হাসিনাকে আনার ব্যবস্থাটা কি হবে, আর এরপর আসলে এই বিচারের যে রায় সেটি কার্যকর হতে কত সময় লাগবে, বা আমরা আসলে কেমন স্বপ্ন দেখতে পারি এখন? প্রথমত হচ্ছে এই রায় কার্যকর করার ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ আমাদের যে আমরা রক্ত দিয়ে যাদেরকে আজকে ক্ষমতা বসিয়েছি, বা বিগত 15 মাস যাদেরকে আমরা জনগণের ট্যাক্সের টাকা এই উপদেষ্টা পরিষদ পালছি, তাদের আন্তরিকতা, সততা নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন রয়েছে। আপনি জানেন আমাদের যে আগামী 19 নভেম্বর আপনার দিল্লি সফরে যাচ্ছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। উনি জাতীয় নির্বাচনের আগে বা এরকম একটি রায়ের আগে এভাবে ইন্ডিয়া জনগণকে না জানিয়ে উনি কিন্তু একটা কনফারেন্সে যাচ্ছেন। কনফারেন্স তো আসলে এটা যে ধরনের কনফারেন্স, এটা ছোট্ট একটা কনফারেন্স, এই মুহূর্তে ওনার মতন লোক না গিয়ে একজন সেক্রেটারি পাঠিয়ে দিলেও পারতেন, বা এখানে আমরা যদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে কোনো একজন আমলাকে পাঠিয়ে দিলেও পারতেন। আমি মনে করি না এটা খুব বড় কনফারেন্স, বা এটা এত ওজন দেওয়ার মতন কোনো কনফারেন্স। এটা মানে ওয়ার্ল্ড ওয়াইডও কোনো বড় ফিগার এখানে আসবেন না, আমার মনে হয় উনি সর্বোচ্চ বড় ফিগার এখানে। তো আমি যেটা মনে করি যে খলিলুর রহমানের এই ইন্ডিয়া সফরকে আমরা সন্দেহের কারণ হিসাবে দেখি, কারণ জাতীয় নির্বাচনের আগে আমরা দেখেছি বাংলাদেশে 111-এর আগে জেনারেল মোয়েন এরকম একটি 2008 সালে সফর করেছেন, এরপরে এসে জাস্ট একটি মানে 111-এর মতো করে 111 যে ক্ষমতা হস্তান্তর, নির্বাচন না করে ক্ষমতা হস্তান্তর করলেন আওয়ামী লীগের হাতে। এখনও বাংলাদেশে এই যে পুরো ফেসিবাদী কাঠামো বিদ্যমান রয়েছে, আওয়ামী লীগ ইন্ডিয়া আবার চাচ্ছে বাংলাদেশে আবার একটি 111-এর মতো করে ক্ষমতা হস্তান্তর এবং আওয়ামী লীগের পুনর্বাসন। আপনার যদি এই সব কিছু হয় তাহলে রায় কার্যকর হবে কি না এই নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে, এবং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি রায় কার্যকর করতে না পারেন, এর আগে একটু আমি যেটা বললাম যে মূল যে সমস্যাটা, আমাদের মূল সমস্যা হচ্ছে ভারত এবং ভারতের রাজনীতিবিদরা, তারাই এখানে পরবর্তীতে আরেকটা হাসিনা তৈরি করবেন। প্রথম হাসিনা ছিলেন শেখ মুজিব, বা আপনি যদি বলেন প্রথম ফেরাউন ছিলেন শেখ মুজিব, দ্বিতীয় ফেরাউন শেখ হাসিনা, এরপর আরেকটা ফেরাউন যদি হয়েছে জিএম কাদেরও বানাইতে পারে, বা আরও কোনো ভালো ফেরাউন খুঁজে নিবে তারা। তো এখানে তো ওদের তো কোনো এরকম হাসিনা বা শেখ মুজিব খোঁজার সমস্যা না, মূলত হচ্ছে তাদের এখানে পলিসি আছে বাংলাদেশের ব্যাপারে, এরকম হাসিনা তৈরি করবে, শেখ হাসিনা তৈরি মানে শেখ মুজিব তৈরি করবে, বা ফেরাউন তৈরি করবে। তো এখন আপনার যদি এই সমস্যা যদি আপনি মানে সমাধান করতে চান বা রোগ নির্ণয় করতে চান, তাহলে আপনাকে মূল জায়গা সেটাকে আপনি নির্ধারণ করতে হবে। ইন্টারন্যাশনালি আপনি সারা পৃথিবীকে জানাতে হবে আমার বাংলাদেশে এখানে বাকশাল কায়েম করে ইন্ডিয়া, এখানে ফেসিজম কায়েম করে ইন্ডিয়া, গণহত্যা সংগঠিত করে ইন্ডিয়া, এখানে তাদেরকে এখানে সারা পৃথিবীর মানুষকে জানাতে হবে, এবং আমাদের আদালত থেকে, আন্তর্জাতিক আদালত থেকে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। নাজমুল হাসান, শিশির যেটি বললেন যে আপনারাই তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছেন, এখন আপনারাই বিচারের উপর ভরসা রাখতে পারছেন না, সাধারণ জনগণের সেখানে কি অবস্থা? আমি একটা কথা বলি, গত বছর সেপ্টেম্বর মাসে আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ প্রফেসর ইউনূসের সাথে বসেছিলাম। সেক্ষেত্রে আমরা প্রশ্ন করেছিলাম যে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে আপনার সরকার কি করছে। তিনি বলছেন যথেষ্ট চেষ্টা করছে। তো চেষ্টার ফল আমরা প্রায় 14 মাস হতে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে সন্দেহ সংশয় থাকাটাই স্বাভাবিক। তারপর আমরা কোনো রকম সন্দেহ রাখতে চাই না। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই তার ক্রেডিবিলিটি দেখে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং তাকে বিচারের রায় মুখোমুখি করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়গুলো আমাদের সহ আলোচকরা বললেন যে শেখ হাসিনা আজকে কেন দ্বৈত দানব হলো, সে কেন সাইকোপ্যাথ হয়ে উঠলো, সে কেন কিলার হলো। এখন দেখেন এই যে শেখ হাসিনাকে শেখ হাসিনা হিসাবে তুলে ধরার যারা পিছনে ছিল, জাতীয় পার্টির বিষয়, আমাদের রাজনৈতিক দলগুলো কি করছে?
জাতীয় পার্টি, যেই জাতীয় পার্টি শেখ হাসিনাকে 2014 সালে ভোটারবিহীন একটা নির্বাচন উপহার দিল, যেই জাতীয় পার্টি 2018 সালে ভোট ডাকাতি নির্বাচনকে সহযোগিতা করলো, যেই জাতীয় পার্টি 2024 সালে ডামি নির্বাচনকে সহযোগিতা করলো, সেই জাতীয় পার্টির প্রতি কেন আমাদের রাজনৈতিক দলগুলো উদাসীন? তারা কেন সহানুভূতিশীল দেখাচ্ছে? একইভাবে দেখেন, আজকে যদি হাসান ইনু জেলে থাকতে পারে, রাশিদ খান ম্যানেজার জেলে থাকতে পারে, তো শেখ হাসিনার সবচেয়ে বেশি সহচর ভারতীয় চর যাকে বলা হয়, জিএম কাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না? জাতীয় পার্টি কার্যক্রম কেন নিষিদ্ধ করা হবে না? এবং আওয়ামী লীগকে দলগতভাবে কেন তাদের দল নিবন্ধন করে তাদের দলগতভাবে কেন বিচার করা হবে না? আমরা সেই প্রশ্ন রাখতে চাই। আহ্বান জানাই, আজকে যেভাবে শেখ হাসিনার বিচারের রায় আসছে, একেবারে আওয়ামী লীগের দলগতভাবে রায় আসতে হবে, জাতীয় পার্টির বিরুদ্ধে অ্যাটেম্প নিতে হবে। আব্দুল আল মামুন কি বলবেন এই প্রসঙ্গে? আসলে কি করা উচিত এখন? জাতীয় পার্টিকে কি করা উচিত, বা ওই 14 দলেরই বা কি করা উচিত? না, একটা জিনিস হচ্ছে এই আজকে রায়ের একটা কম্পোনেন্ট কিন্তু ছিল যে আওয়ামী লীগের পার্টি হিসেবে যে বিচার, সেটা আজকের মধ্যে যুক্ত ছিল, এবং ওখানে কোর্ট বলেছে, যতদূর আমি সঠিক শুনে থাকি, যে এটা যেহেতু আলাদা তদন্ত চলছে, সেই তদন্ত প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। রাজনৈতিক অঙ্গনে আমরা অনেকদিন থেকে এই ডিবেটটা দেখছি, এবং যারা অ্যাক্টিভিস্ট তারা এটা নিয়েও কথা বলছে, কিন্তু যে প্রক্রিয়াটা আমি মনে করি জাতীয় পার্টি এবং 14 দলকে তাতে যুক্ত করা উচিত, অর্থাৎ আমি তদন্তের প্রক্রিয়াটা উচিত। কিন্তু আনফর্চুনেট হচ্ছে, নাজমুল বলে যে রাজনৈতিক দলগুলো তো একটা দায়িত্ব পালন করছে, কিন্তু জাতীয় পার্টি বা 14 দলের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। না, ভোটের মাসে অন্য অন্য অনেক পলিসি রাজনীতি ওইটাতে আমি যেতে চাই না, বাট একটা দলকে নিষিদ্ধ করা বা কার্যক্রম নিষিদ্ধ করা, ব্যবস্থা নেওয়ার জন্য, যেটা একটু আগে যে আর্গুমেন্ট আমি করলাম, তদন্তটা ঠিক হতে হবে, প্রক্রিয়াটা ঠিক থাকবে। কিন্তু দুঃখজনক যেটা হচ্ছে যে জাতীয় পার্টির এগেনস্টে অনেক কথাবার্তা আমরা বলছি, কিন্তু কেন যেন অন্তত আমি জাতীয় পার্টিকে বলছি যে আপনি আজকে নিষিদ্ধ করে দেন, কিন্তু আমি চাই যে জাতীয় পার্টিকে এই পেমেন্টটা দিতে হবে। নাজমুল যে কথাটা বললে তো কারেক্ট, যে জাতীয় পার্টি একটা সহচর দল ছিল, যারা পার্টিকুলারলি 14 ইলেকশন যদি জাতীয় পার্টি সাপোর্ট না করতো আওয়ামী লীগকে, তাহলে ফলাফল অন্যরকম হতে পারতো। তখন হয়তো বা এত মানুষ আজকে মারা যেত না, ফেসিজম বাংলাদেশে কায়েমই হতো না, বা এই এক্সপিরিয়েন্স আমাদের হতো না। আমরা এহসান মাহমুদের কাছে শুনি, 1 মিনিট সময় দিতে পারছি, শুধু খুব ছোট করে বলবেন। দেখেন, মুখের কথায় কিংবা আমি একটু আসলে এক্ষেত্রে দল নিষিদ্ধ করার দাবি এখনই তুলতে পারছি না। এজন্য এই যে আজকে যেমন আমরা শেখ হাসিনার রায়ের পর এখানে বসে সবাই আলহামদুলিল্লাহ বললাম, অনেক জায়গায় শুকরানা মিলাদও হচ্ছে, আমি খবর পাচ্ছি। তো এটা যদি আমরা আগেই যদি ফাঁসি দিয়ে দিত, বা আগেই যদি বিচারটা আমরা নিশ্চিত জেনে যেতাম, তাহলে আইনের শাসন বলে যেই কথাটা আছে সেটার প্রতি মানুষ আস্থা রাখবে না। তেমনি একইভাবে জাতীয় পার্টি হোক, 14 দল হোক, এগুলাকে প্রপার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আপনি সাস্টেইন করাতে চান, সেটাকে আইনি প্রক্রিয়ার মধ্যভাবে দলগতভাবে, যেমনি জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বিচারের যেমন দাবিটা উঠে এসেছে এবং সেটি এখন তদন্ত চলছে, একইভাবে জাতীয় পার্টি সহ অপরাপর যারা যে ফ্যাসিবাদের যেই দোসর যেই দলগুলো ছিল, ব্যক্তিরা ছিল, যে প্রতিষ্ঠানগুলো ছিল, সেগুলো তখন একইভাবে করা সম্ভব, এবং তাহলে সেটা দীর্ঘস্থায়ী পাবে। এখন নইলে যেটা হবে, অপ্রিয় সত্য হলেও বলি যে এখন জামাত ইসলামের আচরণ যাই হোক না কেন, কিংবা বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের ভূমিকা যাই থাকুক না কেন, জুলাই আন্দোলন চলাকালীন সময়ে জামাত ইসলামকে যেই প্রক্রিয়ায় শুধুমাত্র মুখের আদেশে, নির্দেশনা দিয়ে, নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেয়া হয়েছিল, সেই একই প্রক্রিয়ায় যদি এখন আরও 5টা দল, 3টা দলকে নিষিদ্ধ করে দেয়া হয়, সেটাও কিন্তু তখন আবার টিকবে না। তো এই যে না টেকা কিংবা টেকা, এটার জন্যই কিন্তু আইন রয়েছে, এটার জন্যই কিন্তু আমরা আইনের প্রতি আস্থা রাখবো। তো আমি মনে করি যে সব সময়ই আমরা যদি অ্যাক্টিভিস্টের চরিত্রে কথা বলি, তাহলে আসলে আমরা আইনের শাসন যদি আমরা নিশ্চিত করতে চাই এবং সত্যিকার অর্থে আমরা বিচার চাই, আমরা কিন্তু মুখে মুখে একটা কথা প্রায় বলি যে ন্যায় বিচার। আসলে ন্যায় বিচার বলতে কোনো কথা নাই, ব্যাপারটা শুধু বিচার হলেই হয়। বিচার যদি হয় তাহলেই সেটা কোনো না কোনো পক্ষের প্রতি সেটা ন্যায়। ধন্যবাদ হাসান মাহমুদ। এনসিপি নেতার কাছে যাব, শিশিরের কাছে। আজকের দিনেই কিন্তু আবার শেখ হাসিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, এবং সেই আজকের দিনেই আমরা বিচারের রায়টি শুনতে পেয়েছি। তো এই যে বিচার প্রক্রিয়াটা, সেটি আসলে কিভাবে হবে, বা আপনি যেটি বলছেন যে ভরসা রাখতে পারছেন না, তাহলে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা বা এর পরবর্তী কাজগুলো কি হবে? আমি মনে করি বাংলাদেশের জনগণ চাইলে সেটি সম্ভব হবে, কিন্তু এখন রাষ্ট্র যেভাবে আমাদেরকে অসহযোগিতা করছে, আপনারা দেখছেন আজকে আমাদের ছাত্র নেতারা বা বিভিন্ন জুলাই যোদ্ধারা ধানমন্ডি 32-এ গেছেন এখানে উৎসব করার জন্য। এখানে তাদের উপরে নির্বিচারে লাঠিচার্জ করা হয়েছে পুলিশ এবং সেনাবাহিনী থেকে। আমরা নিন্দা জানাই, কারণ আপনি জানেন আমাদেরকে কিন্তু বারবার উস্কানো হচ্ছে, আমাদের কিন্তু একটা ধৈর্য আছে। শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ সারা ঢাকা শহরে এবং ঢাকার বাইরেও বোমাবাজি করছে গত কয়েকদিন ধরে। প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।
পারেনি পুলিশে, পারেনি সেনাবাহিনী, কিন্তু তারা যেটা পেরেছে আজকে নির্বিচারে আমাদের উপরে লাঠিচার্জ করেছে। তো আপনাদের যদি এত সক্ষমতা থাকে তাহলে আপনারা আগে বোমাবাজি বন্ধ করেন। এই যে সারা মানে যে বোম্বিং করছে আওয়ামী লীগ যুবলীগ, তো সেগুলো তো বন্ধ করতে পারতেছেন না। আপনারা যখন আমরা এগুলোর অ্যাকশন দেখাতে যাই, আমরা পাল্টা প্রতিরোধ করতে যাই, এটা হয়তো নিরাপত্তা ইস্যুতেই করছে। এখন কারণ এটা জানে না এখন আজকে বাইরে গেলে কি পুলিশ হবে। কি যে বোমা মারার সুযোগটা করে দিচ্ছে, এটা কি আমাদের নিরাপত্তা বাড়ছে? আগে তো আমরা দেখতাম শেখ হাসিনার বিরুদ্ধে একটা ফেসবুকে স্ট্যাটাস দিলে পুলিশ বন জঙ্গল থেকে খুঁজে নিয়ে আসতো 2 ঘন্টার মধ্যে। এখন পুলিশ সেনাবাহিনী কেউ পারতেছে না, এখন কেউ পারতেছে। আপনি দেখেন কালকে রাতে ঢাকা শহরে অনেক জায়গায় বোমাবাজি করেছে আওয়ামী লীগ, কোনো জায়গায় পুলিশ আমরা দেখলাম না কারো মানে তেমন কোনো অ্যাকশন নিতে। কিন্তু আমরা যখনই এর প্রতিক্রিয়া দেখালাম, আমরা রাস্তায় নামলাম যে শেখ হাসিনা এবছর বোমাবাজি করলে আমরা ধানমন্ডি 32 যে বাকি অংশটুকু আছে এটাকে আমরা খেলার মাঠের জন্য আমরা মানে উপযোগী করে তুলবো, আমরা এটা মেরামত করতে গেলাম, তখনই আমাদের উপর লাঠিচার্জ করলো। এটা তো হইতে পারে না। আমরা মনে করি সরকার তার আচরণের পরিবর্তন নিয়ে আসা উচিত এবং সেই যে জুলাইকে ধারণ করে এটাতে তার মানে স্মরণ করা উচিত, এবং এই জুলাই যদি কোনো ধারণ করার কোনো ঘাটতি থাকে তাহলে জনগণের কাছে ক্ষমা চেয়ে সে আবার তার নিজের রাস্তায় নিয়ে আসা উচিত। কারণ জুলাই যোদ্ধারা এখনো জীবিত আছে। দিয়ে শেষ করব। নাজমুল হাসান কি বলবেন? দেখুন, যে কথাটা শিশির ভাই বলেন তার সাথে আমি অ্যাড করতে চাই। যিনি রিয়াগোবের মতো একটা বাচ্চা শিশুকে হেলিকপ্টারে গুলি করার নির্দেশ দিয়েছেন, যিনি ইয়ামিনকে হত্যা করে পুড়িয়ে দিয়েছেন, সেই নির্দেশদাতা যিনি ছিলেন, তার প্রতি জনগণের ক্ষোভ থাকবে, রাগ থাকবে। তার ক্ষোভের হয়েই কিন্তু এদেশের মানুষজন আবার গিয়েছিল ধানমন্ডিতে। তো তাদের উপর সেনাবাহিনী পুলিশ ঐক্যবদ্ধভাবে যে হামলা করেছে এটাকে আমি নিন্দা জানাই। একই সাথে মাহবুব ভাই যে কথা বলেছেন, দেখেন আমরা যখন বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি, তখন কিন্তু এদেশের সংসদ ছিল, সেই সংসদে কারা বসছিল? শেখ হাসিনার পাশে ছিল জিএম কাদের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু জিএম কাদের বাংলাদেশে আছে, তাদেরকে গ্রেপ্তার তো দূরের কথা বিচারমুখীই হয় নাই। দল নিষিদ্ধর পরে হইতে পারে, আমরা চাই না জামাতকে নিষিদ্ধ যেভাবে করছে সেই প্রক্রিয়া আমরা অবলম্বন করতে চাই না। শেখ হাসিনা বিরোধী হলেই তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করতো, ফাঁসি দিত, আমরা সেটাও চাই না। কিন্তু তার যে অপরাধ, যতটুকু অপরাধ তার তো বিচার করতে হবে। কেন জিএম কাদেররা এখনও গ্রেপ্তার হবে না? কেন জিএম কাদেররা হাসলো কিনুদের মধ্যে জেলে থাকবে না? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, আপনারা যে ম্যান্ডেট নিয়ে আসছেন ইতিমধ্যে আপনারা তার প্রতারণা করেছেন। শেষ সময়টা সম্মানের সাথে বিদায় নিতে হলে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসুন, জাতীয় পার্টিকে নেতা যারা আছে তাদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে বিচার মুখে নিয়ে আসুন, এবং আমরা আগামীতে যেন একটা বাসযোগ্য বাংলাদেশ চাই, নিরাপদ বাংলাদেশ তৈরি হয়, সেখানে যেন আর কেউ দ্বৈত দাওয়াত না হয়। সেই বিচারিক প্রক্রিয়া যেন দাঁড়িয়ে থাকে। তিনজনকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা এতক্ষণ রাউন্ড টেবিলের আয়োজনে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে 4 জন আলোচকের সাথে কথা বলে আজকে বিকেলে যে রায়টি আসলে দেয়া হয়েছে আসামির বিরুদ্ধে, তো শেখ হাসিনাকে আসলে বাংলাদেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার সচেষ্ট হবেন এবং সেই রায় বাস্তবায়নের জন্য সচেষ্ট হবেন, সেই প্রত্যাশায় একটি সুস্থ বাংলাদেশের প্রত্যাশায় আমরা চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্নের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আরও অনেক কথা আছে, সেগুলো শুনবো পরবর্তী আয়োজনে।